প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আয়নীয় ও সমযোজী বন্ধন। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পুরনো পড়াটা একটু মনে করতে হবে। আমরা জানি পরমাণু হলো মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণা, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই পরমাণুরা তৈরি করে অণু। অণু হলো পদার্থের সবচেয়ে ছোট কণা, যাদের মধ্যে ওই পদার্থের সব ধর্ম বজায় থাকে এবং যারা স্বাধীনভাবে থাকতে পারে। মৌলিক বা যৌগিক যে কোনো পদার্থের সব ধর্ম কিন্তু তার অণুর মধ্যে বজায় থাকে। এখন চলো দেখা যাক কিভাবে পরমাণুরা অণু গঠন করে। আমরা জানি বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুরা জুড়ে অণু গঠন করে। কিভাবে তারা একসাথে জুড়ে গিয়ে অণু গঠন করে যোজ্যতার মাধ্যমে, সেটা জানতে গেলে বিভিন্ন মৌলিক পদার্থের ধর্মের দিকে একটু তাকাতে হবে। মৌলিক পদার্থের ধর্ম বুঝতে গেলে যেটা আমাদের সবচেয়ে বেশি সহায়তা করে তা হলো মেন্ডেলিভের পর্যায় সারণী। আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীর দিকে একটু তাকাই। আমরা পুরনো পড়া থেকে জানি যে মেন্ডেলিভের পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে যারা রয়েছে তারা হাইড্রোজেন বাদে সবকটা মৌলিক পদার্থই হচ্ছে ক্ষার ধাতু। এখানে লক্ষ্য করে দেখো তাদেরকে হলুদ রঙে রাঙানো রয়েছে। এই ক্ষার ধাতুগুলোর প্রত্যেকটার পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে থাকে একটি করে ইলেকট্রন। যদিও হাইড্রোজেন দুষ্ট মৌল, তবুও কিন্তু তারও সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনই থাকে। দ্বিতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যাদেরকে আমরা এখানে কমলা রং দিয়ে রাঙিয়ে দিয়েছি। এই যে মৌলিক পদার্থগুলো রয়েছে এদের পরমাণুগুলোর সর্ববহিস্থ কক্ষপথে থাকে দুটো করে ইলেকট্রন। এরা প্রত্যেকেই ধাতু। আমরা অধাতুদের দিকে একটু তাকাই। আমরা জানি 17 নম্বর শ্রেণীতে যারা রয়েছে এরা হচ্ছে হ্যালোজেন মৌল। এরা সবচেয়ে শক্তিশালী অধাতু। এদের পরমাণুগুলোর সর্ববহিস্থ কক্ষপথে থাকে 7টা করে ইলেকট্রন। এছাড়া অন্যান্য শ্রেণীতে থাকা 14, 15, 16 শ্রেণীতে থাকা এই যে অধাতুগুলো রয়েছে, ধরো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের সর্ববহিস্থ কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে? অক্সিজেন যেহেতু 16 নম্বর শ্রেণীতে রয়েছে, তার সর্ববহিস্থ কক্ষপথে থাকবে 6টা ইলেকট্রন। নাইট্রোজেনের থাকবে 5টা ইলেকট্রন, কার্বনের থাকবে 4টে ইলেকট্রন। আর আমরা জানি 18 নম্বর শ্রেণীতে যারা বসে রয়েছে তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এরা হচ্ছে নোবেল গ্যাস। এরা যেন সেই সাধু পুরুষের মতো যারা নিজেরা একা একা থাকতে পছন্দ করে, কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। আমরা একটা মজার উপমা দিতে পারি। ধাতুরা যেন ধনী মানুষ আর অধাতুরা দরিদ্র। কেন বলছি সেটা ব্যাখ্যা করতে গেলে আমরা পরের স্লাইডটা একটু চাই। দেখো, এই যে আমরা যে কটা মৌলের কথা একটু বেশি করে মনে রাখবো এই অধ্যায়টা পড়ার জন্যে, তারা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং হাইড্রোজেনের কথা তো আমরা আসবো পরে। তেমনি মনে রাখতে হবে আমাদের ম্যাগনেসিয়ামের কথা, ক্যালসিয়ামের কথা। কেন বলছি? যত মৌলিক পদার্থ আছে তারা সবাই চায় ওই নোবেল গ্যাসদের মতো হতে। নোবেল গ্যাসদের মতো হতে গেলে কি করতে হবে? তাদের যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেই ইলেকট্রন বিন্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। এখন প্রথম শ্রেণীতে যে সমস্ত ক্ষার ধাতুরা রয়েছে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের প্রত্যেকেরই সর্ববহিস্থ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, তার জন্য তারা অস্থিরতায় ভোগে। তেমনি
দ্বিতীয় শ্রেণীতে যারা রয়েছে, এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের সর্ববহিস্থ কক্ষপথে আছে দুটো করে ইলেকট্রন। এরা যদি কোনো রকমে এই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে, তবে তারা তাদের সবচেয়ে কাছের যে নোবেল গ্যাস তাদের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এটা মনে রাখবে, বেশিরভাগ নোবেল গ্যাসের সর্ববহিস্থ কক্ষপথে থাকে 8টা করে ইলেকট্রন। সেই জন্যেই এই সোডিয়াম, পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা প্রত্যেকেই চায় তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকুক। সেটা করতে গেলে কি করতে হবে? তাদেরকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। আর ঠিক উল্টো ঘটনাটা ঘটে অধাতুদের ক্ষেত্রে। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে হ্যালোজেন মৌলরা রয়েছে, এদের সবচেয়ে বাইরের কক্ষপথে আছে 7টা করে ইলেকট্রন। বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন করতে গেলে তাদের 1টা করে ইলেকট্রনের দরকার হবে। ফ্লোরিন যদি 1টা ইলেকট্রন পায়, তাহলেই সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। ক্লোরিন যদি 1টা ইলেকট্রন পায়, সে লাভ করবে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস। এমনকি অক্সিজেন, এই অক্সিজেনও যদি 2টো ইলেকট্রন পায়, সে লাভ করবে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস। কাজে এই অধাতুগুলো সবসময় ইলেকট্রন সংগ্রহ করতে চায় এবং এই যে নোবেল গ্যাসদের মতো হতে চায়। তা সেটা করতে গেলে কি করতে হবে আমরা পরের স্লাইডগুলোয় গিয়ে দেখি। দেখো, পাশাপাশি দুটো পরমাণু ছবি রাখা আছে। এটা হচ্ছে সোডিয়াম পরমাণু আর এটা হচ্ছে নিয়ন পরমাণু। সোডিয়ামের সবচেয়ে কাছের পরমাণু হচ্ছে নোবেল গ্যাসের পরমাণু হচ্ছে নিয়ন পরমাণু। সোডিয়াম সবসময় চাইবে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। সেটা করতে গেলে তাদের কি করতে হবে? তার সবচেয়ে বাইরের কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আছে, এটা যদি সে কোনো রকমের ত্যাগ করতে পারে, তাহলেই সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। কাজেই সবসময় সোডিয়াম পরমাণুটা চাইবে একটু সুযোগ পেলেই একটা ইলেকট্রন ত্যাগ করতে। কি হয় তাহলে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে সোডিয়াম পরমাণু ছিল, সে ইলেকট্রনটা ত্যাগ করেছে। নিচে সমীকরণটা এখানে লেখা রয়েছে। তাহলে কি হবে? একটা ইলেকট্রন যে মুহূর্তে বেরিয়ে যাবে, সে কিন্তু আর পরমাণু থাকবে না, সে হয়ে যাবে আয়ন। ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম পরমাণুটি তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আমরা জানি তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হয় আয়ন। এখানে ইলেকট্রন ত্যাগ করার ফলে সোডিয়াম পরমাণুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, অর্থাৎ সে ক্যাটায়নে পরিণত হবে। তেমনি এর ঠিক উল্টো কাণ্ডটা হয় অধাতুদের ক্ষেত্রে। এখানে দুটো পরমাণুর ছবি রয়েছে, একটা হচ্ছে ক্লোরিন আর তার সবচেয়ে কাছের যে নোবেল গ্যাসের পরমাণু, সেটা হচ্ছে আর্গনের পরমাণু। আর্গন মৌলটা ক্লোরিনের সবচেয়ে কাছের নোবেল গ্যাস। তা ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে আমরা জানি, আমরা এর আগেই পড়েছি যে 17 নম্বর শ্রেণীতে ক্লোরিন রয়েছে, মানে সর্ববহিস্থ কক্ষপথে রয়েছে, গুণেই দেখা যাচ্ছে 7টা ইলেকট্রন রয়েছে। আর্গনের মতো দেখতে হতে চাইলে ক্লোরিনকে কি করতে হবে? বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। সেটা করলে কি হবে? এই যে ক্লোরিন পরমাণু ছিল, সে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো, করার ফলে সে কিসে পরিণত হলো? সে তখন কিন্তু আর পরমাণু রইল না, সেও তড়িৎগ্রস্ত হয়ে গেল এবং আয়নে পরিণত হলো। কি ধরনের আয়নে পরিণত হলো? নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়নে। ঋণাত্মক আয়নকে আমরা কি নামে বলি? অ্যানায়ন নামে ডাকি। তা ক্লোরিন অ্যানায়নে পরিণত হলো। এই ঘটনাটাই ঘটে যখন একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন পরমাণু পাশাপাশি এসে দাঁড়ায়। আমরা ছবিটা দেখতে পাচ্ছি। সোডিয়ামের মনে খুব দুঃখ, তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে ধনী মানুষ, যে করেই হয় সেই ইলেকট্রনটাকে দান করতে চায়। সে যদি দান করে, একটা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে বা নোবেল গ্যাসের মতো দেখতে হয়ে যাবে। ক্লোরিনেরও মনে খুব দুঃখ, সে চাইছে একটা ইলেকট্রন। কেউ যদি তাকে একটা ইলেকট্রন দেয়,
তাহলে সে নোবেল গ্যাসের পরমাণুগুলোর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কাজেই এরা যখন দুজনে পাশাপাশি এসে দাঁড়ায় তখন একটা ঘটনা ঘটে। সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার সাথে সাথে সে তার সবচেয়ে কাছের নোবেল গ্যাস আছে তার পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। তার সবচেয়ে বাইরের কক্ষপথে দেখা যায় 8খানা ইলেকট্রন। সে অষ্টক ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করে। কিন্তু যে মুহূর্তে সে এই ইলেকট্রনটা দেয় সে পজিটিভ আয়নে পরিণত হয়, আর ক্লোরিন যখন এই ইলেকট্রনটা গ্রহণ করে তখন সে নেগেটিভ আয়নে পরিণত হয় এবং তাদের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ দেখা দেয়। যে মুহূর্তে ইলেকট্রন দিচ্ছে সোডিয়াম পরমাণু সে ক্যাটায়নে পরিণত হচ্ছে, যে মুহূর্তে ক্লোরিন পরমাণু ইলেকট্রন নিচ্ছে সে অ্যানায়নে পরিণত হচ্ছে। তাদের মধ্যে তড়িৎ আকর্ষণের ফলে পরমাণু দুটো একটি আরেকটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, যেন বন্ধুত্ব করছে, এবং এর ফলে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের অণু। এইভাবে সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি হয় সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হওয়ার ফলে। সোডিয়াম হয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন হয়ে যাচ্ছে ক্লোরাইড আয়ন। তারা যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি হচ্ছে। এই ঘটনাটাকে আমরা যদি ইলেকট্রন ডট পদ্ধতির সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রন ডট পদ্ধতি মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো বিন্দুর আকারে প্রকাশ করা। যেমন সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে যে একটা মাত্র ইলেকট্রন রয়েছে সেটা আমরা বিন্দুর দ্বারা প্রকাশ করেছি। ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে যে 7খানা ইলেকট্রন আছে সেটাকেও আমরা বিন্দুর দ্বারা প্রকাশ করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটাকে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, করার ফলে সেই ইলেকট্রনটা চলে যাচ্ছে ক্লোরিনের কাছে। ক্লোরিনের আগে ইলেকট্রন বিন্যাস ছিল 2, 8, 7, কিন্তু এটা ত্যাগ করার ফলে সোডিয়াম পরিণত হচ্ছে সোডিয়াম আয়নে, ক্যাটায়নে, এবং ইলেকট্রন গ্রহণ করার ফলে ক্লোরিন পরিণত হচ্ছে ক্লোরিন অ্যানায়নে। বিপরীত আয়নে পরিণত হওয়ার ফলে তারা পরস্পর তড়িৎ আকর্ষণের দ্বারা কাছাকাছি আসছে এবং সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করছে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে খাদ্য লবণ। তার একটা কেলাস রয়েছে। মনে রেখো এই তড়িৎ বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে যে সমস্ত অণু গঠিত হয় তারা কেলাস গঠন করে। সোডিয়াম ক্লোরাইডের কেলাসটা কেমন দেখতে হয় সেটা আমরা একটু দেখি। দেখো এই যে ছবি রয়েছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পাশাপাশি বসে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে, তার পাশে আবার একটি সোডিয়াম আয়ন, তারপরে আবার একটি ক্লোরিন আয়ন, সোডিয়ামের নিচে একটা ক্লোরিন আয়ন, তার পাশে আবার একটা সোডিয়াম আয়ন। এই বাঁদিকের ছবিটা হচ্ছে একটা দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল ছবি। এই ছবিটা আর একটু জটিল হয়েছে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল ছবিটায় এইটাতে। তো এইভাবে পরপর গায়ে গায়ে লেগে থাকার ফলে ঠিক বোঝা যায় না কোন সোডিয়াম আয়নটা কোন ক্লোরিনের আয়নের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করেছে। যেমন ধরা যাক এই যে সোডিয়াম আয়নটা, এটা এই 4টে ক্লোরিন আয়নের সঙ্গে কার সাথে যুক্ত হয়েছে সেটা পরিষ্কারভাবে অনেক সময় বোঝা যায় না। সেই জন্যই বলা হয় যে আয়নীয় যোজ্যতার দ্বারা যে সমস্ত অণু গঠিত হয় তাদের নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত পদার্থে নির্দিষ্ট কোনো অণুই থাকে না। এখন অণু যদি না থাকে
তাহলে তাদের আণবিক ওজন বলেও কিছু হয় না। সেই জন্য দেখো নিচে লেখা রয়েছে সোডিয়াম ক্লোরাইডের মতো আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে আণবিক ওজন না লিখে সংকেত ওজন লেখা উচিত, কারণ এদের নির্দিষ্ট কোনো অণু পৃথকভাবে পাওয়া যায় না। এই আয়নগুলো একজন আরেকজনের সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকে বলে এই আয়নীয় যৌগগুলোর বা তড়িৎযোজী যৌগগুলোর বিশেষ কিছু ধর্ম দেখা যায়। আমরা একটু দেখি আয়নীয় যৌগের ধর্মাবলী। আগেই বলেছি এই যৌগগুলির কোনো নির্দিষ্ট অণু পাওয়া যায় না। এই যৌগগুলির আয়নগুলির মধ্যে আকর্ষণের ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। বুঝতেই পারছো যে একটা আয়ন আরেকটা আয়নকে টেনে থাকে, তার ফলে এদেরকে গলাতে গেলে বা ফোটাতে গেলে অনেক বেশি তাপের প্রয়োজন হবে, ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। এই আকর্ষণ বলের ফলেই এই যৌগগুলি সাধারণত কঠিন হয়। জল হচ্ছে একটা ধ্রুবীয় বা পোলার দ্রাবক, যার মধ্যে এই আয়নীয় যৌগগুলো যদি ফেলা হয় তাহলে সেই যৌগগুলো গুলে যেতে পারে বা দ্রবীভূত হতে পারে। কিন্তু কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা বেনজিন এরা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। এদের মধ্যে কিন্তু এই সমস্ত আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হতে পারে না। আর অবশ্যই বুঝতে পারছো যে যেহেতু এরা আয়ন তৈরি করে, এদের মধ্যে একটা ক্ষমতা থাকবে তড়িৎ পরিবহন করার। কিন্তু মনে রেখো যে এই যৌগগুলো কঠিন অবস্থায় কিন্তু কোনো তড়িৎ পরিবহন করতে পারে না, এটা মনে রাখবে। কঠিন অবস্থায় এরা কোনো তড়িৎ পরিবহন করতে পারবে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কেবলমাত্র এরা তড়িৎ পরিবহন করবে। আমরা আরেকটা উদাহরণ নিই। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ক্যালসিয়াম পরমাণু এবং এটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণু। খেয়াল করে দেখো ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? দুটো। এই দুটো ইলেকট্রন আছে বলে ক্যালসিয়াম পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে পারছে না। এই দুটো ইলেকট্রন থেকে সে কোনো রকমভাবে যদি মুক্তি পায় তাহলে তার সবচেয়ে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন আসবে। সে তার সবচেয়ে কাছের যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অক্সিজেনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। তার সবচেয়ে বাইরের কক্ষপথে আছে কটা? 6টা ইলেকট্রন। যদি সে কোনো রকমে 2খানা ইলেকট্রন পায় তাহলে তারও সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আসবে, অর্থাৎ সে অষ্টক পূর্ণ করবে এবং তার সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। কাজেই এরা যদি কাছাকাছি আসে তাহলে ঘটনাটা কি ঘটবে একটু কল্পনা করার চেষ্টা করো। ক্যালসিয়াম 2টো ইলেকট্রন দিয়ে দেবে, অক্সিজেন 2টো ইলেকট্রন নিয়ে নেবে। ক্যালসিয়াম আয়নে পরিণত হবে ক্যাটায়নে, অক্সিজেন অ্যানায়নে পরিণত হবে। তারা দুজনে দুজনকে আকর্ষণ করবে এবং তৈরি করবে নতুন অণু। দেখা যাক ইলেকট্রন ডট পদ্ধতির সাহায্যে এই ঘটনাটা আমরা কিভাবে লিখতে পারি। দেখো আমাদের এখানে লেখা রয়েছে যে ক্যালসিয়ামের সবচেয়ে বাইরের কক্ষপথে আছে দুটো মাত্র ইলেকট্রন। অক্সিজেনের সবচেয়ে বাইরের কক্ষপথে আছে 6টা ইলেকট্রন। ক্যালসিয়াম 2টো ইলেকট্রনই অক্সিজেনকে দিয়েছে, তার ফলে সে তৈরি হয়েছে Ca+2 আয়ন, ক্যালসিয়াম ক্যাটায়ন। এবং অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করার ফলে হয়ে গেছে O-2 আয়ন, অক্সিজেন অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর তড়িৎ আকর্ষণের ফলে কাছাকাছি এসছে, যুক্ত হয়েছে এবং তৈরি করেছে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। নিচে লেখা আছে দেখো, ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম ক্যাটায়নে পরিণত হয় এবং অক্সিজেন পরমাণু ইলেকট্রন দুটি গ্রহণ করে অক্সাইড অ্যানায়নে পরিণত হয়। এই দুটির মধ্যে তড়িৎ আকর্ষণের ফলে ক্যালসিয়াম অক্সাইড অণু গঠিত হয়। এইভাবে আমরা দেখতে পাই যে তড়িৎ যোজ্যতার মাধ্যমে বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে আয়নীয় যৌগগুলি তৈরি হয়। এখন এইভাবে
যে আয়নীয় যৌগ তৈরি হয়, এই কথাটা পরিষ্কারভাবে কে বলেন প্রথম? তিনি হচ্ছেন বিজ্ঞানী কোসেল। বিজ্ঞানী কোসেলের মত হচ্ছে যৌগ গঠনের সময় সাধারণত তড়িৎ ঋণাত্মক মৌলগুলি তাদের যোজ্যতা কক্ষের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক মৌলের এক বা একাধিক পরমাণুকে দান করে। আমরা এখানে যে কটা উদাহরণ দেখেছি, একটা তড়িৎ ধনাত্মক মৌল বা ধাতু যারা ক্যাটায়ন তৈরি করে, তারা ইলেকট্রনগুলো একটা মাত্র অধাতু বা যারা অ্যানায়ন তৈরি করে তাদেরকে দিচ্ছে। এরকম হতেই পারে যে একটা তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু একাধিক পরমাণুকে ইলেকট্রন দান করতে পারে এবং ক্যাটায়নে পরিণত হতে পারে। তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু এই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন বর্জন এবং গ্রহণ এমনভাবে সংগঠিত হয় যাতে প্রত্যেকটি পরমাণুর পর্যায় সারণীতে অবস্থিত তার নিকটতম নোবেল গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে স্থির তড়িৎ-আকর্ষণ বলের প্রভাবে স্থায়ী আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হয়। এভাবে যে যৌগ উৎপন্ন হয় তাকে তড়িৎযোজী যৌগ বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম দুটো তড়িৎযোজী যৌগের কথা আমরা জানি, এর মধ্যে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু এই যে ঘটনাটা ঘটে, এটা দুটো ধরনের সূত্র মেনে চলে বলে মনে করা হয়। একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে দ্বৈত সূত্র। অষ্টক সূত্রের কথাটা আমরা বারবার বলছি যে রাসায়নিকভাবে শোষিত হওয়ার জন্য সাধারণত, প্রকৃতপক্ষে বেশিরভাগই, বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ যোজ্যতা কক্ষপথে 8টি ইলেকট্রন লাভের প্রবণতা দেখায়। যদিও সমস্ত যৌগের ক্ষেত্রে এই অষ্টক সূত্র প্রয়োগ করা যায় না। কার ক্ষেত্রে করা যায় না? আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে হিলিয়াম যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার কাছাকাছি যে মৌলিক পদার্থগুলো রয়েছে, যেমন আমরা যদি আবার একটু কল্পনা করতে পারি মেন্ডেলিভের পর্যায় সারণী, প্রথমে রয়েছে হাইড্রোজেন, তারপর রয়েছে হিলিয়াম, তার গায়ে রয়েছে লিথিয়াম। হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে রয়েছে একটা এবং একটা মাত্র ইলেকট্রন, তার একটা মাত্র ইলেকট্রন রয়েছে। লিথিয়ামের 3টে ইলেকট্রন রয়েছে এবং সর্ববহিস্থ কক্ষপথে রয়েছে একটা ইলেকট্রন। লিথিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কিন্তু দুটো মাত্র ইলেকট্রন থাকবে তার সর্ববহিস্থ কক্ষপথে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ লিথিয়াম বা হাইড্রোজেন এই দুজনেরই সবচেয়ে কাছের যে নোবেল গ্যাস, তার পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে থাকে দুটো মাত্র ইলেকট্রন। হিলিয়ামের সবচেয়ে বাইরের কক্ষপথে দুটো মাত্র ইলেকট্রন থাকে। তো তারা ওই হিলিয়ামের মতোই ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই জায়গাটাতেই আসছে দ্বৈত সূত্র। পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলি, এই যে বেগুনিতে লেখা রয়েছে, পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলি রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য তাদের পরমাণুর যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা জোড় গঠনের মাধ্যমে, এই জোড় গঠনটা কি জিনিস সেটা এখন আমরা শিখবো না, এর পরে আমরা যখন সমযোজ্যতায় আসবো তখন আমরা শিখব। তো আপাতত আমরা ইলেকট্রন গ্রহণ আর বর্জনটা শিখেছি। তো ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা জোড় গঠনের মাধ্যমে হিলিয়াম পরমাণুর মতো সর্ববহিস্থ কক্ষপথে দুটি ইলেকট্রন লাভের প্রবণতা দেখায়। একে যোজ্যতার দ্বৈত সূত্র বলে। লিথিয়াম হাইড্রাইড অণু গঠনের সময় অষ্টক সূত্র দেখা যায় না, এক্ষেত্রে দ্বৈত সূত্র মান্যতা পায়। এবার তোমাদের জন্য যতটুকু পড়া হলো তার মধ্যে থেকে কয়েকটা কাজ একটু করার কথা বলছি। বইপত্রের সাহায্য আছে, শিক্ষক মশাইদের সাহায্য আছে, একটু করার চেষ্টা করো, দেখবে মজা পাবে। আমি বলেছিলাম ম্যাগনেসিয়ামের কথা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণু কিভাবে গঠিত হয় তা ইলেকট্রন ডট পদ্ধতির সাহায্যে একটু দেখাতে চেষ্টা করতে হবে। লিথিয়াম হাইড্রাইড কিভাবে, আমি বলেছিলাম লিথিয়ামের সবচেয়ে বাইরের কক্ষপথে আছে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা ছেড়ে দেবে, এবং হাইড্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষপথে রয়েছে একটা মাত্র ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, করে সে কিন্তু অণু গঠন করবে। লিথিয়াম হাইড্রাইড অণু কিভাবে গঠিত হয়
তাই লেখাও। সোডিয়াম ফ্লোরাইড, আমরা ক্লোরাইড করেছি, ফ্লোরাইড, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের সাথে সোডিয়াম কিভাবে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড অণুর গঠন হবে সেটা দেখাতে হবে। কেন আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি তা ব্যাখ্যা করতে হবে, এ সম্পর্কে আমরা একটু আলোচনা করেছি এর মধ্যেই। আর কেন আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয় তা ব্যাখ্যা করতে হবে। তাহলে এইটুকু আমরা আজকের কাজটা করি। এর পরের দিন আমরা সমযোজ্যতা বা সমযোজী যৌগের সম্পর্কে জানব। অল দ্য বেস্ট।